আসসালামু আলাইকুম সবাইকে। আমি ঢাকা মেডিকেল কলেজের K72 ব্যাচের ইন্টার্ন মাইশা মালিহা। আজকে আমি অ্যাক্সিস মেডিকেল স্কুলের মেডিসিন রিভিউ ক্লাসগুলোর মধ্যে নিউরোলজি সেকশনটা নিচ্ছি। আজকের নিউরোলজি সেকশনটা অবভিয়াসলি একটু বেশি ডিফিকাল্ট হয়, তো স্টুডেন্টসরা এটাকে অনেক ভয় পায়। আমি যতটুকু চেষ্টা করছি এটাকে ইজি করার, কিন্তু হতে পারে তাও একটু ডিফিকাল্ট লাগে। তো আই হোপ আমি হেল্প করতে পারি যতটুকু সম্ভব। আচ্ছা, ফার্স্টে শুরু করি। নিউরোলজিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয় সেটা হলো স্ট্রোক। স্ট্রোক আসবেই, মানে প্র্যাকটিক্যালেও আসে, মানে ক্লিনিক্যালেও আসে, আর ভাইভাতে তো জিজ্ঞেস করি। তো স্ট্রোকের কোনো কেস আসলে ফার্স্টে যেটা জিজ্ঞেস করা হয় যে স্ট্রোকের ডেফিনেশনটা কি। এটা খুবই বেসিক একটা কোয়েশ্চেন, এখানেই অনেকজন ভুল বলে ফেলে। তো ডেফিনেশনটা একদম সুন্দর করে বলতে হবে। ডেফিনেশনটা হলো যে সাডেন অনসেট of focal or global neurological deficit due to non-traumatic vascular cause lasting more than 24 hours or is interrupted by death within 24 hours and evidence by means of radiology, CT scan or MRI. এই ডেফিনেশনটার মধ্যে একটু বড়, কিন্তু অ্যাটলিস্ট যে পয়েন্টগুলো মানে মনে রাখতে হবে যে সেটা হলো এটা একটা ভ্যাসকুলার কজ, এটা লাস্ট করে গ্রেটার দেন 24 আওয়ার্স। ভ্যাসকুলার আর 24 আওয়ার্সটা অ্যাটলিস্ট ডেফিনেশনে রাখতে হবে। এরপরে যে কোয়েশ্চেনটা আসে যে স্ট্রোকের টাইপসগুলো কি। স্ট্রোকের টাইপস আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল আর একটা হলো ক্লিনিক্যাল। প্যাথোলজিক্যালের মধ্যে দুইটা, ইসকেমিক অ্যান্ড হেমোরেজিক স্ট্রোক। দেন নাম্বার 2 মানে ক্লিনিক্যালে ভাগ আসবে হচ্ছে TIA, ট্রানজিয়েন্ট ইসকেমিক স্ট্রোক, নাম্বার 2 স্ট্রোক, নাম্বার 3 প্রোগ্রেসিভ স্ট্রোক, আর নাম্বার 4 কমপ্লিটেড স্ট্রোক। যখনই আমরা TIA বলবো তখন জিজ্ঞেস করা হয় যে TIA আর স্ট্রোকের মধ্যে ডিফারেন্সটা কি। ডিফারেন্স হচ্ছে টাইমের ডিউরেশনে, যে TIA লাস্ট লেস দেন 24 আওয়ার্স অ্যান্ড স্ট্রোক লাস্ট মোর দেন 24 আওয়ার্স। TIA জিজ্ঞেস করার পর একটা জিনিস জিজ্ঞেস করে যে মনে করো একজনের হঠাৎ করে কিছুক্ষণের জন্য ও চোখে দেখতে পারতেছে না, আর এটা 24 আওয়ার্সের নিচে লাস্ট করছে, তাহলে এটার একটা টার্ম বলে, ওটার নাম কি? ওটার নাম হচ্ছে অ্যামাউরোসিস ফিউগিক্স, যেটা TIA-রই একটা পার্ট। মানে এটা হচ্ছে ট্রানজিয়েন্ট মোনোঅকিউলার ব্লাইন্ডনেস হয়, যেটা 24 আওয়ার্সের নিচে লাস্ট করে। এটা শেষ হওয়ার পর যে কোয়েশ্চেনটা আসে যে একটা পেশেন্ট স্ট্রোক নিয়ে আসলো, আমরা নাম্বার 1 ওটা ইসকেমিক স্ট্রোক না হেমোরেজিক স্ট্রোক, এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। এটা করার জন্য আমাদের কি করতে হবে? বই ইয়েতে অনেকগুলো পয়েন্ট লেখা, কিন্তু যে দুইটা পয়েন্ট মাস্ট বলতে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট, যে নাম্বার 1 আমাদের ইমেজিং করতে হবে, মানে সিটি স্ক্যান করতে হয়। সিটি স্ক্যানে তারপর জিজ্ঞেস করে যে আমরা কি পাবো। ইউজুয়ালি সিটি স্ক্যান যদি আমরা উইদিন 6 আওয়ার্স করি তাহলে কিন্তু ইসকেমিক স্ট্রোকে কোনো ফাইন্ডিংই পাওয়া যায় না, কিন্তু হেমোরেজিক স্ট্রোকে ডেফিনেটলি ফাইন্ডিং থাকে। আর এই ফাইন্ডিংটা হচ্ছে হাইপারডেন্স। হাইপারডেন্স মানে আমরা সিটি স্ক্যানে ওটা সাদা দেখব। তারপরে বলে যে সিটি স্ক্যানে আমরা ইসকেমিক বা হেমোরেজিক স্ট্রোককে কেন ডিফারেন্সিয়েট করতে চাই। এটা ডিফারেন্সিয়েট করতে চাই কারণ এখানে ট্রিটমেন্ট মডালিটিসে একটা মেজর ডিফারেন্স আছে। ইসকেমিক স্ট্রোকে যেমন আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি বা অ্যান্টিপ্লেটলেট থেরাপি দিতে পারি, যেটা হেমোরেজিক স্ট্রোকে অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড, কোনোভাবেই দেওয়া যাবে না। সেই জন্য ইসকেমিক আর হেমোরেজিক স্ট্রোকের মধ্যে ডিফারেন্সিয়েট করাটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যে আচ্ছা ইসকেমিক স্ট্রোকের সবচেয়ে ইম্পর্টেন্ট কজগুলো বলো আর হেমোরেজিক স্ট্রোকের সবচেয়ে ইম্পর্টেন্ট কজগুলো বলো। ইসকেমিক স্ট্রোকের যে সবচেয়ে ইম্পর্টেন্ট কজগুলো আছে সেটার মধ্যে নাম্বার 1 বলতে হবে অ্যাথেরোস্ক্লেরোসিস ডিউ টু রিস্ক ফ্যাক্টর সেট অ্যাজ হাইপারটেনশন অর ডায়াবেটিস মেলাইটিস। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট কজ, এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তারপর আরও কয়েকটা কজ আছে, যেটা হলো এম্বোলিজম ফ্রম হার্ট ভালভস, আর্টেরাইটিস অ্যান্ড এনি হাইপার কোয়াগুলেবল স্টেট। কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস কথাটা ডিউ টু রিস্ক ফ্যাক্টর সেট অ্যাজ হাইপারটেনশন আর ডায়াবেটিস মেলাইটিস, এটা বাদ দেওয়া যাবেই না। তারপরে আসবে হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ হেমোরেজিক স্ট্রোক। এখানে হচ্ছে মেইনলি অনেকগুলো কজ জ্ঞান আছে, কিন্তু দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হলো নাম্বার 1 ভ্যাসকুলার অ্যানোমালি, ফর এক্সাম্পল অ্যানিউরিজম, মোস্ট ইম্পর্টেন্টলি বেরি অ্যানিউরিজম কজিং সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কজ। vascular anomaly, for example berry aneurysm due to subarachnoid hemorrhage, and number 2 any arteriovenous malformation. আমি আবার বললাম ischemic stroke এর সবচেয়ে ইম্পর্টেন্ট কজ atherosclerosis due to risk factors such as hypertension and diabetes mellitus. Our most important cause of hemorrhagic stroke is any vascular anomaly such as berry aneurysm from subarachnoid hemorrhage. আচ্ছা, তারপরে এই দুইটা কজ শেষ হলো। এরপরে জিজ্ঞেস করা হয় একটা ইউজুয়ালি আমরা স্ট্রোক দেখি হচ্ছে ওল্ড এজে। তো যদি কোনো পেশেন্টকে আমরা পাই যে ইয়াং এজেই হচ্ছে স্ট্রোক নিয়ে আসে, তাহলে আমরা এগুলার কি কি কজ হতে পারে।
এখানে নাম্বার 1 যে কজটা বলতেই হবে সেটা হলো ভ্যালভুলার হার্ট ডিজিজ, স্পেশালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যাসোসিয়েটেড উইথ মাইট্রাল স্টেনোসিস। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এটা খুবই ইম্পর্টেন্ট কজ। সেকেন্ড ইম্পর্টেন্ট কজ হলো রাপচার্ড বেরি অ্যানিউরিজম, থার্ড আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, ফোর্থ ভ্যাসকুলাইটিস। এই 4টা কজের মধ্যে অ্যাটলিস্ট ফার্স্ট যে ভ্যালভুলার হার্ট ডিজিজ ডিউ টু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর রাপচার্ড বেরি অ্যানিউরিজম, এই 2টা কজ অ্যাটলিস্ট মাস্ট বলতে হবে। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করা হয় যে হচ্ছে রিস্ক ফ্যাক্টরস ফর স্ট্রোক। রিস্ক ফ্যাক্টরসকে কিন্তু দুইভাবে ভাগ করে বলতে হয়, একটা হলো নন মডিফায়েবল আর নাম্বার 2 মডিফায়েবল। নন মডিফায়েবলটা এত শুনতে চায় না, মডিফায়েবলগুলো শুনতে চায়, কারণ অবভিয়াসলি ওটা আমরা চেঞ্জ করতে পারবো এই জন্য। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরসগুলো খুবই কমন যে রিস্ক ফ্যাক্টরস থাকে সব কিছু তো ওগুলোই, যে হাই ব্লাড প্রেশার, স্মোকিং, ডায়াবেটিস মেলাইটিস, হাইপারলিপিডেমিয়া, অ্যালকোহল কনজাম্পশন। এটা কিন্তু খুবই একটা ইজি কোয়েশ্চেন, কিন্তু মাঝে মাঝে রাইভা বোর্ডে অ্যাজ ইউজুয়াল মাথা ব্লক হয়ে যায়, তো এটাতে যেন ব্লক না হয় সেজন্য আমি পয়েন্টটা ইনক্লুড করলাম। তারপরে জিজ্ঞেস করা হয় যে স্ট্রোকের ইনভেস্টিগেশনগুলো কি। ইনভেস্টিগেশনগুলোকেও কিন্তু মানে মানুষের ধুম করে সিটি স্ক্যান বা এইভাবে সিবিসি এইভাবে বলতে হবে না, 2 ভাগে ভাগ করে বলতে হয়। যে ফার্স্টে হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন অ্যান্ড স্পেশাল ইনভেস্টিগেশনস টু ফাইন্ড আউট দি আন্ডারলাইং কজ, এই 2 হেডিংয়ে ভাগ করে বলতে হয়। রুটিন ইনভেস্টিগেশনে নাম্বার 1 ইনভেস্টিগেশন হবে হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য ব্রেন। এইটা কোনোভাবেই অন্য কিছু বলা যাবে না। ফার্স্টেই কোনো স্ট্রোক আসলে আমরা ফার্স্ট ইনভেস্টিগেশন সিটি স্ক্যানই করবো, কারণ ইসকেমিক স্ট্রোক না হেমোরেজিক স্ট্রোক এই 2টার মধ্যে ডিফারেন্সিয়েট করাটা খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমরা বলবো হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য ব্রেন, তারপরে আসবে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর, নাম্বার 3 র্যান্ডম ব্লাড সুগার, নাম্বার 4 সেরাম ইলেকট্রোলাইটস, নাম্বার 5 সেরাম লিপিড প্রোফাইল, চেস্ট এক্সরে আর ইসিজি। এটা হচ্ছে রুটিন ইনভেস্টিগেশনস। আর আগেন আমি বললাম রুটিন ইনভেস্টিগেশনসের মধ্যে সিটি স্ক্যান অফ দ্য ব্রেন এই কথাটা যেন ফার্স্টে আসে এবং কোনোভাবে বাদ না যায়। তারপরে আসে হচ্ছে ইনভেস্টিগেশনস টু ফাইন্ড আউট দি আন্ডারলাইং কজ। এটা হচ্ছে একটু ডিফিকাল্ট, মানে এটা কেস টু কেস, তোমার কেসকে তুমি কি ভাবতেছো কি কজ হতে পারে ওই অনুযায়ী বলতে হয়। কিন্তু যদি ভাইভা বোর্ডে জিজ্ঞেস করে তাহলে যেটা বলা যায় যে ফার্স্টে আমরা ইকোকার্ডিওগ্রাফি করবো টু সি এনি এম্বুলিজম, নাম্বার 2 লাম্বার পাংচার টু এক্সক্লুড সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, নাম্বার 4 একটা নতুন একটা টেস্ট আসছে যেটা হচ্ছে ডিএসএ, এটা অনেক স্যার ম্যাডামরা শুনতে চান, যেটা হচ্ছে ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি। এটা আমরা কেন করি, ডিএসএ আমরা বের করি কারণ এখানে কোনো আর্টেরিওভেনাস ম্যালফরমেশন বা অ্যানিউরিজম আছে নাকি, এটার জন্য এটা খুবই একটা ভালো টেস্ট। এগেন আমি নামটা বললাম ডিএসএ, ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি। তারপর আরও কয়েকটা রেয়ার কজের জন্য এটা কিন্তু একটু ভালো করলে জিজ্ঞেস করে, যে মনে করো হচ্ছে ওর কোনো হাইপার কোয়াগুলেবল স্টেট আছে, ওটার জন্য আমরা কি কি করতে পারি, তখন 3টা টেস্টের নাম বলতে হয়, অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস, আর হচ্ছে কোলাজেন ভাস্কুলার ডিজিজ, যেমন এসএলইতে হচ্ছে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, অ্যান্টি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এই 2টা হচ্ছে একটু কঠিনের দিকে, কিন্তু অ্যাটলিস্ট যে 3টা বলতে হয় স্পেসিফিক রিজনের জন্য, ইকোকার্ডিওগ্রাফি, লাম্বার পাংচার আর ডিএসএ। আর বাকি 2টা যেটা আমি বললাম মানে কোনো হাইপার কোয়াগুলেবল স্টেট বা এসএলই যেটা, ওটা যদি আরেকটু জিজ্ঞেস করে তখন বললে হবে। তারপর আমরা আসি হচ্ছে স্ট্রোকের ট্রিটমেন্টটা কি। স্ট্রোকের ট্রিটমেন্টে কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট না, রুটিন যে ট্রিটমেন্টটা, মানে হচ্ছে যে ওর এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং, বাওয়াল, ব্ল্যাডার, স্কিন, আইজ, এটা কেয়ার করা, ইনপুট আউটপুট চার্ট মেনটেন করা, এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। যখন জিজ্ঞেস করা হয় স্ট্রোকে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, মানুষরা কিন্তু ধাম করে বলে দেয় হ্যাঁ স্যার অ্যান্টিপ্লেটলেট, এগুলো না। একটা স্ট্রোকের পেশেন্টের কিন্তু নর্মাল রুটিন যে মেনটেনেন্সগুলো এটাই বেশি ইম্পর্টেন্ট। তো ফার্স্টে হচ্ছে এভাবেই শুরু করতে হয় যে স্যার ফার্স্টে হচ্ছে আমরা রুটিন কেয়ারগুলো করবো, যে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, বাওয়াল, মেনটেনেন্স অফ দ্য বাওয়াল, ব্ল্যাডার, আইস, স্কিন, অ্যান্ড মেনটেনেন্স অফ ইনপুট আউটপুট চার্ট অ্যান্ড ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং। তারপরে আমরা আসবো হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্টে আমরা কী দিব, যে যদি ইসকেমিক স্ট্রোক হয়ে থাকে তাহলে আমাদের অ্যান্টিপ্লেটলেট ট্রিটমেন্ট দিতে হবে, যেমন অ্যাসপিরিন বা ক্লপিড্রগ্রেল। আরেকটা হচ্ছে যে যদি অ্যাভেলেবল থাকে তাহলে আমরা রিপারফিউশন থেরাপি করতে পারি, যেমন স্ট্রেপ্টোকাইনেজ দিয়ে হচ্ছে অনেক জায়গায় রিপারফিউশন থেরাপি করা। তাহলে মেইনলি ইসকেমিক স্ট্রোকের স্পেসিফিক ট্রিটমেন্ট 2টা, একটা হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, নাম্বার 2 রিপারফিউশন থেরাপি। তারপরে আসে যদি হেমোরেজিক স্ট্রোক হয় তাহলে আমরা কি করতে পারি। হেমোরেজিক স্ট্রোকে যদি সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়ে থাকে তাহলে নাইমোডিপিন ড্রাগটা কিন্তু নাইমোডিপিনই, ক্যালসিয়াম চ্যানেল ব্লকে কিন্তু আরও অনেক কিছু আছে, কিন্তু সবচেয়ে ভালো যেটা কাজ করে সাবঅ্যারাকনয়েড হেমোরেজে ওটা হলো নাইমোডিপিন। আর আরেকটা হচ্ছে যদি ভেরি লার্জ হেমাটোমা থাকে তাহলে আমরা বারহোল অপারেশন করে ওটা বের করে ফেলতে পারি। তাহলে হেমোরেজিক স্ট্রোকে 2টা, একটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজে আমরা নাইমোডিপিন ড্রাগটা ইউজ করব, আর নাম্বার 2 যদি লার্জ হেমাটোমা থাকে তাহলে সার্জিক্যাল ইন্টারভেনশন, ইউজুয়ালি বারহোল অপারেশনে আমরা যাই।
তাহলে अगेन আমি বললাম স্ট্রোকের যদি হচ্ছে ট্রিটমেন্ট বলে ফার্স্টে রুটিন ট্রিটমেন্টগুলো বলবে, যে কেয়ার অফ দ্য বাউল ব্ল্যাডার ওগুলো, তারপরে স্পেসিফিকে আসতে হয়, যেটাতে ইস্কেমিকে থাকবে হচ্ছে অ্যান্টিপ্লেটলেট অ্যান্ড রিপারফিউশন থেরাপি, অ্যান্ড নাম্বার 2 হেমোরেজে থাকবে হচ্ছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজে নাইমোডিপিন, আর নাম্বার 2 সার্জিক্যাল ইন্টারভেনশন। তারপরে বলা হয় যে একটা স্ট্রোক পেশেন্টকে যখন ডিসচার্জ দিব, ওর যদি ফার্দার সাবসিকুয়েন্ট স্ট্রোক না হয়, ওর জন্য আমরা ওকে কী কী অ্যাডভাইস দিব। এটাকে হচ্ছে আরেক টার্মে বলা হয় হোয়াট ইজ দ্য সেকেন্ডারি প্রিভেনশন অফ স্ট্রোক। এটার জন্য হচ্ছে নাম্বার 1 যে দুইটা ড্রাগ সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে হয়, ওটা হচ্ছে অ্যান্টি প্লেটলেট ড্রাগস তাকে দিতে হবে, মানে অ্যাসপিরিন আর ক্লপিড্রগল, আর আরেকটা আসবে হচ্ছে স্ট্যাটিনস। এই দুইটা ওকে সব পেশেন্টকে অলমোস্ট দিয়ে দেওয়া হয়, এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রাগ। আরও যদি জিজ্ঞেস করে তখন বলতে হবে যদি ওর ব্লাড প্রেশার হাই ছিল তো ব্লাড প্রেশার লোয়ারিং ড্রাগস দিতে হবে, যদি ওর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কজ ছিল তাহলে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্স দিতে হবে। মানে মোট 4টা, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস আর স্ট্যাটিনস দিতে হবে ফর সেকেন্ডারি প্রিভেনশন অফ স্ট্রোক। আচ্ছা, তারপরে হচ্ছে যদি আরেকটু ভালো কেউ করে তখন আরেকটু ডিপে যায়, এটা হচ্ছে সবার জন্য না, কিন্তু একটু ভালো করলে জিজ্ঞেস করে যে হচ্ছে যদি একটা বডির কোন এরিয়া ইনভলভ হয়েছে, এটাতে ডিপেন্ড করে আমরা কোন সেরেব্রাল আর্টারি ইনভলভ হয়েছে এটা আমরা কেমনে জানতে পারবো। যদি এক ওয়ার্ডে জিজ্ঞেস করে বলবা হচ্ছে হোমানকুলাস। এটা হচ্ছে একটা ডায়াগ্রামের মতো আছে যে হচ্ছে কোন আর্টারি কোন এরিয়াকে সাপ্লাই করে এই জন্য। কিন্তু ওভারঅল যদি আমি সিম্পলি বলি কি 3টা মেজর আর্টারি আছে, কিন্তু মিডল সেরেব্রাল আর্টারি, অ্যান্টিরিয়ার সেরেব্রাল আর্টারি অ্যান্ড পোস্টিরিয়ার সেরেব্রাল আর্টারি। যদি মেইনলি একটা পেশেন্টের ফেস এবং আপার লিম্বে অ্যাবনর্মালিটি থাকে তাহলে ওইটা মিডল সেরেব্রাল আর্টারি, যদি লোয়ার লিম্বে যায় তাহলে ওইটা অ্যান্টিরিয়ার সেরেব্রাল আর্টারি, আর যদি ভিজুয়াল লস হয় তাহলে পোস্টিরিয়ার সেরেব্রাল আর্টারি। এটা একটু কঠিন, আমি তাও যতটুকু সিম্পলিফাই করা যায় বললাম। ফেস অ্যান্ড আপার লিম মিডল সেরেব্রাল আর্টারি, লোয়ার লিম অ্যান্টিরিয়ার সেরেব্রাল আর্টারি, ভিজুয়াল প্রবলেম থাকলে পোস্টিরিয়ার সেরেব্রাল আর্টারি। আর এই সবগুলো মেইনলি বের করার জন্য যেটা আমরা ইউজ করি সেটা হলো হোমানকুলাস বলে। ওকে, তাহলে স্ট্রোকের পরে যে সেকেন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক জিজ্ঞেস করে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। এখন জিজ্ঞেস করে যদি একটা পেশেন্টের সাবঅ্যারাকনয়েড হেমোরেজ আমরা ডায়াগনোজ করে ফেলছি, ওর ফ্যামিলি হিস্ট্রিতে যে 2টা ইম্পর্টেন্ট ডিজিজ আমরা হচ্ছে জানতে চাই ওটা কি কি হবে। একটা বলবো হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, আর নাম্বার 2 এনি কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, ফর এক্সাম্পল এহেলার-ড্যানলোস সিনড্রোম অর মারফিন সিনড্রোম। এটা কিন্তু অনেকজনকে জিজ্ঞেস করা হয় যে একজনের সাবঅ্যারাকনয়েড হেমোরেজ ডায়াগনোসিস হয়ে গেছে, ওর ফ্যামিলি হিস্ট্রিতে আমরা কি কি জানার চেষ্টা করব। অ্যাগেন আমি বললাম একটা পলিসিস্টিক কিডনি ডিজিজ, অ্যান্ড নাম্বার 2 এনি কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, ফর এক্সাম্পল এহেলার-ড্যানলোস সিনড্রোম অর মারফিন সিনড্রোম। আচ্ছা, এইটা চলে যাওয়ার পর এখন জিজ্ঞেস করে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ মোস্ট কমনলি কোন জায়গায় হয়। এইটা হচ্ছে মোস্ট কমনলি হয় হচ্ছে অ্যাট দ্য সার্কেল অফ উইলিস অ্যাট দ্য বাইফার্কেশন অফ সেরেব্রাল আর্টারিজ। এটা না বলতে পারলেও অ্যাটলিস্ট এইটুক বলতে হবে যে সার্কেল অফ উইলিসে মোস্ট কমনলি হচ্ছে অ্যানিউরিজমটা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে জিজ্ঞেস করে যে একটা পেশেন্ট যখন সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়ে যায় ওর মানে কি নিয়ে প্রেজেন্ট করে। পেশেন্ট ইউজুয়ালি বলে যে এটা তার লাইফের ওয়ার্স্ট হেডেক, এর চেয়ে খারাপ হেডেক ওর লাইফে কখনোই হয় না, যেটাকে আরেকটা টার্মে বলা হয় থান্ডার ক্ল্যাপ হেডেক। তারপরে হচ্ছে এক্সামিনেশনে আমরা কি কি পাবো। এক্সামিনেশনে কিন্তু অনেক ফাইন্ডিংস আছে, কিন্তু যেই ফাইন্ডিংসগুলো বলতে হবেই সেটা হচ্ছে নাম্বার 1 নেক স্টিফনেস। আরেকটা যেটা হচ্ছে স্যার ম্যাডামরা জিজ্ঞেস করে যে মনে করো একজনের সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়ে গেছে আর আমরা হচ্ছে ওর পিউপিলস ডাইলেটেড দেখতেছি, যে ইভেন হচ্ছে যখন আমরা লাইটও দেই তখন ওটা কনস্ট্রিক্ট করে না, তো এটা কি কারণ হতে পারে। এটা কারণ হয় হচ্ছে যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজে পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি যেটা আছে সার্কেল অফ উইলিসে, পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারিটা মাঝে মাঝে হচ্ছে অপথ্যালমিক নার্ভকে অকিউলোমোটর নার্ভকে কম্প্রেস করে দেয়। অকিউলোমোটর নার্ভকে কম্প্রেস করে দেওয়ার জন্য পিপলসগুলো ডাইলেটেড হয়ে যায়। এটা কিন্তু এটা খুবই কমন, কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন এটা অনেক। তো মেইন কথাটা হচ্ছে যদি বলে যে একজনের ডাইলেটেড পিউপিল আছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজে, কজ হচ্ছে বিকজ অফ কম্প্রেশন অফ দ্য পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম ওভার দ্য অকিউলোমোটর নার্ভ। শেষ। তারপরে হচ্ছে এখন কয়টা নার্ভাস সিস্টেম অ্যাটলিস্ট অনেকগুলো সাইন বা সিমটম দিয়ে ওর কজগুলো জিজ্ঞেস করে। এটা একটু বোরিংও লাগে আর একটু ডিফিকাল্টও লাগে। এখন আমি অ্যাটলিস্ট ওই কমন সিমটম যেগুলো জিজ্ঞেস করে আর কজগুলো বলতেছি। একটা থাকে হচ্ছে জিজ্ঞেস করে যে একটা পেশেন্টের টোসিস আছে, এখন এগুলার কজ কী কী হতে পারে বা তুমি কী কী সাসপেক্ট করবা। একটা পেশেন্টের টোসিস থাকলে আমরা হচ্ছে 2 ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ওর বাইল্যাটারাল টোসিস আছে নাকি বা ইউনিল্যাটারাল টোসিস আছে নাকি। যদি এটা পেশেন্টের বাইল্যাটারাল টোসিস থাকে মেইন 3টা কজ বলতে হবে। নাম্বার 1 মাইস্থেনিয়া গ্রেভিস, এইটা যেন কোনোভাবেই বাদ না যায়, মাইস্থেনিয়া গ্রেভিস নাম্বার 1 বলতেই হবে। নাম্বার 2 আসবে হচ্ছে এনি
toxin. For example, snake venom, botulinum toxin. And number 3, bilateral oculomotor nerve palsy. আমি আবার বললাম bilaterally তিনটা. Number 1, myasthenia gravis, এটা কোনোভাবেই বাদ যেন না যায়. Number 2, toxin, for example, snake venom or botulinum toxin. And number 3, bilateral third nerve palsy. এটা হলো bilateral ptosis এর তিনটা কজ. আর তারপরে থাকবে হচ্ছে ইউনিল্যাটারাল টোসিসের কজ কি? ইউনিল্যাটারাল টোসিসের কজে থাকবে হচ্ছে থার্ড নার্ভ পলসি, মানে ইউনিল্যাটারাল থার্ড নার্ভ পলসি. আরটা থাকবে হচ্ছে হর্নার সিন্ড্রোম. তো টোসিস যদি জিজ্ঞেস করে বায়োল্যাটারাল আর ইউনিল্যাটারালে ভাগ করে বলতে হবে. বায়োল্যাটারালে মাইস্থেনিয়া গ্রেভিস যেন কোনোভাবেই বাদ না যায়, আর ইউনিল্যাটারালে অকুলোমোটর নার্ভ পলসি, এটা মাস্ট বলতে হবে. আচ্ছা, টোসিস হওয়ার পর হচ্ছে জিজ্ঞেস করে যে গিভ মি ওয়ান নন জিআইটি কজ অফ ভমিটিং. এটা কি হবে? এটা কিন্তু বলতে হবে যে রেইজড ইন্টারক্র্যানিয়াল প্রেশার. অ্যান্ড রেইজড ইন্টারক্র্যানিয়াল প্রেশার বলার পর জিজ্ঞেস করে রেইজড ইন্টারক্র্যানিয়াল প্রেশারে হেডেকটা প্রপারলি ডিসক্রাইব করতে বলে. এটা একটা খুব কমন কোয়েশ্চেন. তো এখানের অ্যান্সারটা হবে হচ্ছে দ্যাট দ্য হেডেক ইজ নাম্বার 1, ডিফিউজ অ্যান্ড পারসিস্টেন্ট. নাম্বার 2, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ মর্নিং ভমিটিং. নাম্বার 3, ইট ইজ ওয়ার্স ইন দ্য মর্নিং. নাম্বার 4, ইট ইজ ওয়ার্সেন বাই বেন্ডিং ফরওয়ার্ড, কাফিং অ্যান্ড স্ট্রেনিং. 4টা পয়েন্ট আছে. ডিফিউজ, পারসিস্টেন্ট. Number 2, morning vomiting. Number 3, worse in the morning. Number 4, worsen by bending forward. তো এটা হচ্ছে রেইজড আইসিপি কজটা. রেইজড আইসিপি হেডেক কীভাবে হয়, আর সবসময় যদি জিজ্ঞেস করে যে গিভ মি ওয়ান নন জিআইটি কজ অফ ভমিটিং, এটা কিন্তু রেইজড ইন্টারক্র্যানিয়াল প্রেশারেই হচ্ছে. স্যার ম্যাডামরা ইউজুয়ালি এই পয়েন্টটাই শুনতে চান. তারপরে যে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে একটা পেশেন্টের ডিলেরিয়াম হয়েছে নাকি ডিমেনশিয়া হয়েছে, এটা হচ্ছে আমরা কেমনে ডিফারেন্সিয়েট করব. মানে ডিলেরিয়াম আর ডিমেনশিয়ার মধ্যে ডিফারেন্সটা কিন্তু খুবই কমনলি আস্ট একটা কোয়েশ্চেন. নাম্বার 1, ডিলেরিয়ামে যেটা বলতে হবে ডিলেরিয়াম অ্যাকিউট অনসেট, আর ডিমেনশিয়া গ্র্যাজুয়াল অনসেট. নাম্বার 2, ডিলেরিয়াম রিভার্সিবল. নাম্বার 3, ডিলেরিয়ামে মেমোরি ইনট্যাক্ট থাকে কিন্তু কনসিয়াসনেস প্রিজার্ভ থাকে না. আমি 3টা পয়েন্ট বললাম, এই 3টাই সবচেয়ে ইম্পর্টেন্ট. বইটিতে আরও অনেক পয়েন্ট লেখা আছে, কিন্তু এই 3টা পয়েন্ট যেন বাদ না যায়. যে নাম্বার 1, ডিলেরিয়াম অ্যাকিউট অনসেট হয়. নাম্বার 2, ডিলেরিয়াম রিভার্সিবল. নাম্বার 3, ডিলেরিয়ামে মেমোরি ইনট্যাক্ট থাকে কিন্তু কনসিয়াসনেস প্রিজার্ভ থাকে না. এটাই হচ্ছে ডিলেরিয়াম আর ডিমেনশিয়ার মধ্যে ডিফারেন্স. তারপরে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যে একটা পেশেন্টের ফেশিয়াল পলসি আছে, ফেশিয়াল পলসির কজগুলো কি? এটা খুবই কমনলি আস্ট একটা কোয়েশ্চেন. এখানে হচ্ছে 2 ভাগে ভাগ করে বলাটা সবচেয়ে ভালো. যে নাম্বার 1, ইউনিল্যাটারাল ফেশিয়াল নার্ভ পলসি, আর নাম্বার 2, বাইল্যাটারাল ফেশিয়াল নার্ভ পলসি. এখন ইউনিল্যাটারালের মধ্যে হচ্ছে যেই পয়েন্টগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, মেইনলি 4টা কজ সবচেয়ে ইম্পর্টেন্ট. নাম্বার 1, হার্পিস জস্টার. নাম্বার 2, cerebellopontine angle tumor. Number 3, fracture of petrous part of the temporal bone. And number 4, parotid tumor. আমি আবার বললাম unilateral facial nerve palsy 4টা কজ সবচেয়ে ইম্পর্টেন্ট. নাম্বার 1, herpes zoster. Number 2, cerebellopontine angle. Number 3, fracture of petrous part of the temporal bone. And number 4, parotid tumor. Then bilateral facial nerve palsy কজগুলো কি? এখানে নাম্বার 1 বলতে হবে হচ্ছে জিবিএস, মানে গুলিয়েন-বেয়ার সিনড্রোম. এটাই নাম্বার 1 বলতে অন্য কিছু বলা যাবে না, জিবিএসটাই শুনতে চান. নাম্বার 1 জিবিএস, নাম্বার 2 সার্কয়েডোসিস, আর নাম্বার 3 রেয়ার কজ লাইম ডিজিজ. কিন্তু অ্যাটলিস্ট জিবিএস আর সার্কয়েডোসিসটা বলতেই হবে. আমি আবার বললাম ফেশিয়াল নার্ভ পলসির হচ্ছে 2 ভাগে ভাগ করে বলতে হয়, ইউনিল্যাটারাল আর বায়োল্যাটারাল. ইউনিল্যাটারালের মধ্যে 4টা, হার্পিস জস্টার, সেরেবেলোপন্টাইন, ফ্র্যাকচার অফ পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন অ্যান্ড প্যারোটিড অ্যাঙ্গেল টিউমার. আর ইউনিল্যাটারালে জিবিএস আর সার্কয়েডোসিস মাস্ট বলতে হবে. তারপরে যেটা আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য মোস্ট কমন কজেস অফ আপার মোটর নিউরন লেশন অ্যান্ড লোয়ার মোটর নিউরন লেশন. এখন আপার মোটর নিউরন লেশনকে ফার্স্টে একভাবেই বলে দিতে হয় যে ইট ইজ ডিউ টু এনি লেশন ইন দ্য সিএনএস, মিনিং দ্য ব্রেইন অ্যান্ড দ্য স্পাইনাল কর্ড. এটা হচ্ছে আপার মোটর নিউরনের নাম্বার 1, মানে ব্রেইন বা স্পাইনাল কর্ডের জন্য. এখন এটাতে আবার একটু ভিতরে জিজ্ঞেস করে যে ব্রেইনের সবচেয়ে কমন কজ কি. এখানে কিন্তু বই খাতাতে অনেকগুলো কজ লেখা, কিন্তু যেই কজগুলো মাস্ট বলতে হবে একটু বলে দিচ্ছি. যে ব্রেইনে হচ্ছে বলতে হবে স্ট্রোক, নাম্বার 2 ইকসল, মানে হচ্ছে ইন্টারক্র্যানিয়াল স্পেস অকুপাইং লেশন, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস. আমি আবার বললাম আপার মোটর নিউরন লেশনের কজের মধ্যে ব্রেইনের আন্ডারে যে 3টা কজ আছে ওটা হচ্ছে স্ট্রোক, ইকসল, মাল্টিপল স্ক্লেরোসিস. তারপরে আসে হচ্ছে স্পাইনাল কর্ডের কী কী কজ থাকে আপার মোটর নিউরন লেশনের জন্য. এটা থাকে হচ্ছে 4T. আমি এভাবে মনে রাখতাম যে 4টা টি আছে. নাম্বার 1T হচ্ছে ট্রান্সভার্স মায়ালাইটিস, 2nd T ট্রমা, 3rd T টিউমার, আর 4th T হচ্ছে টিউবারকুলোসিস. আমি আর বললাম 4টা টি, ট্রান্সভার্স মায়ালাইটিস, টিউমার, ট্রমা, টিউবারকুলোসিস.
আর লাস্ট একটা পয়েন্ট বলতে পারো যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপস, কিন্তু এটলিস্ট 4টা টি ফার্স্টে বলে রাখতে হয়। তো আপার মোটর নিউরন লেশন আমি আবার বললাম, ইট ইজ ডিউ টু এনি লেশন ইন দ্য সিএনএস। ব্রেইনে থাকবে স্ট্রোক, ইক্সল আর মাল্টিপল স্ক্লেরোসিস, আর স্পাইনাল কর্ডে থাকবে 4টা টি, ট্রান্সভার্স মায়োলাইটিস, টিউমার, ট্রমা, টিউবারকুলোসিস। দেন কোয়েশ্চেন করা হয় যে হোয়াট আর দ্য মোস্ট কমন কজ অফ লোয়ার মোটর নিউরন লেশন। এখানে হচ্ছে অ্যাটলিস্ট ফার্স্ট দুইটা বলতেই হবে, যেটা হচ্ছে নাম্বার 1 জিবিএস আর নাম্বার 2 পেরিফেরাল নিউরোপ্যাথি ডিউ টু এনি কজ, ফর এক্সাম্পল ডায়াবেটিস মেলাইটিস, লেড পয়জনিং। আরও অনেকগুলো আছে যেমন পোলিও বা হচ্ছে মোটর নিউরন ডিজিজ, কিন্তু অ্যাটলিস্ট ফার্স্ট দুইটা যেন বলা হয় যে জিবিএস আর পেরিফেরাল নিউরোপ্যাথি, এই দুইটা মোটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেন হচ্ছে একটু ভালো করলে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে একটা পেশেন্টের অ্যাঙ্কেল রিফ্লেক্স নাই কিন্তু ওর প্ল্যান্টার এক্সটেন্সর, এটার কয়েকটা কজ বলতে হয়। এটার যে কজগুলো থাকে, নাম্বার 1 সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, নাম্বার 2 টেবিস ডরসালিস, নাম্বার 3 ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া। আমি আবার বললাম এটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন, কিন্তু কেউ পারলে স্যার ম্যাডামরা অনেক খুশি হবে যে একটা পেশেন্টের অ্যাঙ্কেল রিফ্লেক্স নাই কিন্তু প্ল্যান্টার এক্সটেন্সর, এটা হবে সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, টেবিস ডরসালিস নাম্বার 2 আর নাম্বার 3 ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া। এটা যাওয়ার পর আসে হচ্ছে স্যার ম্যাডামদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, প্যারাপ্লেজিয়া। প্যারাপ্লেজিয়াতে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া আর নাম্বার 2 ফ্ল্যাসিড প্যারাপ্লেজিয়া। এখন এখানেও হচ্ছে এগেন স্যার ম্যাডামরা হচ্ছে কজ খুব ভালোভাবে জানতে চান যে এই দুইটার সবচেয়ে কমন কজ কি। স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়ার কজটা হচ্ছে স্পাইনাল কর্ডের কোনো একটা কজ থেকে হয়। এটা ফার্স্টে জিজ্ঞেস করে যে এটা কোন লেভেলে, ইউজুয়ালি স্পাইনাল কর্ডে কোনো লেশনের জন্য স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া কমনলি হয়। এখন এটাতে আবার দুই ভাগে ভাগ করে বলতে হয়, যে একটা হচ্ছে স্পাইনাল কর্ড কম্প্রেশনের জন্য, আরেকটা হলো স্পাইনাল কর্ড নন কম্প্রেসিভ কজেস আছে। স্পাইনাল কর্ড কম্প্রেশনের মধ্যে আবার 3 ভাগে ভাগ করতে হয়, এটা একটু ডিফিকাল্ট, সেজন্য আমি যতটুকু সিম্পলিফাই করা যায় বলতেছি। যে ফার্স্টে হচ্ছে কম্প্রেসিভ কজে থাকবে এক্সট্রাডুরাল। এক্সট্রাডুরাল কজে আমরা বলবো হচ্ছে ট্রমা, টিবি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপস। আমি আবার বললাম, স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়ার স্পাইনাল কর্ড কম্প্রেশনের আন্ডারে এক্সট্রাডুরালে থাকবে ট্রমা, টিবি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপস। নাম্বার 2 থাকবে ইন্ট্রাডুরাল অ্যান্ড এক্সট্রামেডুলারি, এইটার মধ্যে থাকবে হচ্ছে টিউমার, ফর এক্সাম্পল মেনিনজিওমা। আর থার্ড যে হেডিংটা আছে ইন্ট্রাডুরাল ইন্ট্রামেডুলারি, আর এখানে টিউমারটার নাম হচ্ছে গ্লায়োমা। এক্সট্রামেডুলারি মানে কিন্তু হচ্ছে ব্রেইনের হচ্ছে বাইরে, তো ওটা থাকবে হচ্ছে মেনিনজিওমা, আর ইন্ট্রামেডুলারি হচ্ছে গ্লায়োমা। আমি আবার বললাম, স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়ার কম্প্রেসিভ কজেস আন্ডারে হচ্ছে এক্সট্রাডুরালে থাকবে 3টা, ট্রমা, টিবি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপস। ইন্ট্রাডুরাল এক্সট্রামেডুলারিতে থাকবে টিউমার, এক্সাম্পল মেনিনজিওমা। ইন্ট্রাডুরাল ইন্ট্রামেডুলারিতে টিউমার থাকবে গ্লায়োমা। তারপর আমরা আসি হচ্ছে নন কম্প্রেসিভ স্পাইনাল কর্ড কজগুলোতে। এখানে আসবে অ্যাকিউট ট্রান্সভার্স মায়োলাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড। আবার বললাম 3টা কজ আছে নন কম্প্রেসিভে, অ্যাকিউট ট্রান্সভার্স মায়োলাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড। এটা গেলে হচ্ছে স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া। স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়াকে আবার দুই ভাগে ভাগ করতে হয়, স্পাইনাল কর্ডের কম্প্রেসিভ কজে আর নন কম্প্রেসিভ কজে। কম্প্রেসিভ কজগুলোর মধ্যে 3 ভাগে ভাগ করতে হয়, এক্সট্রাডুরাল, নাম্বার 2 ইন্ট্রাডুরাল এক্সট্রামেডুলারি, নাম্বার 3 ইন্ট্রাডুরাল ইন্ট্রামেডুলারি। এখন আসে হচ্ছে স্প্যাস্টিকের পর ফ্ল্যাসিড প্যারাপ্লেজিয়া, এর ইম্পর্টেন্ট কজগুলো জিজ্ঞেস করে। এখানে হচ্ছে অ্যাটলিস্ট 3টা কজ বলতেই হয়, নাম্বার 1 জিবিএস, number 2 peripheral neuropathy, example due to diabetes mellitus, and number 3 hypokalemia or hyperkalemic periodic paralysis. Again বললাম ফ্ল্যাসিড প্যারাপ্লেজিয়াতে 3টা কজ মাস্ট বলতে হবে, জিবিএস, peripheral neuropathy, and number 3 hypokalemia or hyperkalemic periodic paralysis. এটা এখন হচ্ছে কজের জিনিসগুলো হচ্ছে মোটামুটি শেষ। এখন যেটা জিজ্ঞেস করে হচ্ছে যে একটা পেশেন্ট হচ্ছে সিজারের হিস্ট্রি নিয়ে আসছে, এখন এটা কি ওর আসলে হচ্ছে ট্রু সিজার নাকি এটা সিউডো সিজার, মানে হচ্ছে মেলিঙ্গারিং করতেছে নাকি এটা ট্রু সিজার, এটার মধ্যে ডিফারেন্সিয়েট আমরা কেমনে করব। অ্যাগেন বই খাতাতে অনেকগুলো পয়েন্ট লেখা আছে, কিন্তু ক্লিনিক্যালি যে পয়েন্টগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং স্যার ম্যাডামরা শুনতে চান সেটা হচ্ছে নাম্বার 1 পেশেন্টের একটা হিস্ট্রি নিতে হবে, অরার হিস্ট্রি, মানে হচ্ছে সিজার হওয়ার আগে ও কি অনেক ধরনের লাইট এসব দেখছিল নাকি। পেশেন্ট এটাতে মিথ্যা কথা বলতেও পারে, তো এটা মোস্ট স্পেসিফিক সাইন না, কিন্তু হিস্ট্রিতে তাও অরা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর হচ্ছে এক্সামিনেশন আমরা দেখবো যে ওর নাম্বার 1 টাং বাইটিং আছে নাকি, নাম্বার 2 ওর ইউরিনারি অ্যান্ড ফিকাল ইনকন্টিনেন্স আছে নাকি, আর নাম্বার 3 ওর পোস্ট ইকটাল অ্যামনেশিয়া, ডিলেরিয়াম বা হেডেক আছে। আমি আবার বললাম
তিন ভাগে ভাগ করতে হয়। ফার্স্টে হিস্ট্রিতে দেখতে হবে যে ওর কোনো অরা আছে নাকি, আর এক্সামিনেশনে আমরা তিনটা জিনিস দেখি, টাং বাইটিং, ওর ইউরিনারি বা ফিকাল ইনকন্টিনেন্স হয়ে গেছিলো নাকি, আর নাম্বার 3 পোস্ট ইকটাল ডিলেরিয়াম বা ডিমেনশিয়া, মানে হচ্ছে সিজার শেষ হওয়ার পর ও হচ্ছে কনফিউজড হয়ে কথাবার্তা বলতেছে নাকি। এটা হচ্ছে ট্রু সিজার আর হচ্ছে ও মেলিঙ্গারিং করতেছে নাকি না, এটার মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য। তারপরে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয় যে মুভমেন্ট ডিসঅর্ডার্স, অ্যান্ড মুভমেন্ট ডিসঅর্ডার্সে কিন্তু অনেক বড় একটা চার্ট আছে, যে কোরিয়া, অ্যাথেটোসিস, ডিস্টোনিয়া, হেমিবলিজম। এখন এত কিছু তো হচ্ছে মনে রাখা যায় না, কিন্তু স্যার ম্যাডামদের যেই মুভমেন্ট ডিসঅর্ডারটা খুবই প্রিয় সেটা হচ্ছে কোরিয়া। কোরিয়ার ডেফিনেশন এবং কজ স্যার ম্যাডাম দুইটাই জানতে চান। তো কোরিয়াতে হচ্ছে ফার্স্টে যেটা বলতে হবে এর ডেফিনেশনটা কি। এর ডেফিনেশন হচ্ছে জার্কি, স্মল অ্যাম্পলিটিউড, পারপাসলেস, রেপিটেটিভ, ইনভলুন্টারি মুভমেন্টস। আমি আবার বললাম, জার্কি, স্মল অ্যাম্পলিটিউড, পারপাসলেস, রেপিটেটিভ, ইনভলুন্টারি মুভমেন্টস। এটা হচ্ছে কোরিয়ার ডেফিনেশন। তারপর জানতে চাই যে হচ্ছে কোরিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট কজগুলো কি। এখন অ্যাগেন ডেভিডসন একটা বিশাল বড় চার্ট আছে, কিন্তু ওখান থেকে যে অ্যাটলিস্ট যে কজগুলো মাস্ট জানতে হবে, নাম্বার 1 হেরিডিটারি কজগুলোর মধ্যে হবে হান্টিংটন ডিজিজ, নাম্বার 2 উইলসন ডিজিজ, আর যে আদার কজগুলো থাকবে ওটা হচ্ছে কার্নিকটেরিস আর রিউম্যাটিক ফিভার। মোট 4টা বললাম, একটা হান্টিংটনস ডিজিজ, নাম্বার 2 উইলসন্স ডিজিজ, নাম্বার 3 কার্নিকটেরিস, আর নাম্বার 4 রিউম্যাটিক ফিভার। তো কোরিয়ার ডেফিনেশন প্লাস এই 4টা কজ অ্যাটলিস্ট সবাইকে জানতে হবে। এখন আমরা হচ্ছে স্পেসিফিক ডিজিজগুলোতে যাই, যে একটা থাকবে হচ্ছে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ। যদি নাম জিজ্ঞেস করে তখন অ্যাটলিস্ট 2টা ডিজিজের নাম কিন্তু বলতে হবে, একটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ আর একটা হলো অ্যালজাইমার্স ডিজিজ। এখন পার্কিনসন ডিজিজ যখন হয় তখন ওর ট্রায়াডটা জিজ্ঞেস করে। ট্রায়াডটা কিন্তু ভালোভাবে বলতে হবে, যে একটা হচ্ছে রিজিডিটি, নাম্বার 2 রেস্টিং ট্রেমার, নাম্বার 3 ব্র্যাডিকাইনেশিয়া। পার্কিনসন ডিজিজে আরও অনেক ডিপে যায় যদি ছেলেমেয়েরা ভালো করে, কিন্তু অ্যাটলিস্ট বেসিক এই 3টা ট্রায়াড যেন মাস্ট বলতে হবে, রিজিডিটি, রেস্টিং ট্রেমার অ্যান্ড ব্র্যাডিকাইনেশিয়া, এটা যেন বাদ না যায়। আর আরেকটা জিজ্ঞেস করে হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজে। অ্যালজাইমার্স ডিজিজে অনেক বড় একটা টপিক, কিন্তু অ্যাটলিস্ট যে 2টা জিনিস হচ্ছে জানতে হয়, যে এখানে ব্রেইনে আমরা কোন জিনিসটা হচ্ছে দেখি 2টা। একটা হচ্ছে এখানে একটা অ্যামাইলয়েড প্ল্যাক ফর্ম হয়, আর নিউরোফিব্রিলারি ট্যাঙ্গেলস। এই 2টা জিনিস যেন আমরা মাস্ট জানি, যে অ্যালজাইমার্স ডিজিজে ব্রেনের মধ্যে এই 2টা জিনিস ফর্ম হয়, নাম্বার 1 সেনাইল প্ল্যাক্স আর নাম্বার 2 নিউরোফিব্রিলারি ট্যাঙ্গেলস। ওকে, এটা শেষ হওয়ার পর নিউরো ডিজেনারেটিভ ডিজিজটা শেষ। ওখানে আবার বললাম পার্কিনসন ডিজিজ অ্যান্ড অ্যালজাইমার্স ডিজিজ, এই 2টা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে আসে হচ্ছে যে ট্রান্সভার্স মায়োলাইটিস। ট্রান্সভার্স মায়োলাইটিসে হচ্ছে বাস এইটুক জানতে চাই যে ওইটা জিনিসটা কি আর ওর সাইন সিমটমসগুলো কি। আর ট্রান্সভার্স মায়োলাইটিস হচ্ছে একটা অ্যাকিউট ইনফ্লেমেটরি ডিমাইলিনেটিং ডিসঅর্ডার অফ দ্য স্পাইনাল কর্ড। আমি আবার বললাম, ইনফ্লেমেটরি ডিমাইলিনেটিং অ্যাকিউট ডিসঅর্ডার অফ দ্য স্পাইনাল কর্ড। এখন এখানে সাইন সিমটম কি থাকবে, এটা কিন্তু স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া। ফ্ল্যাসিড বললে কিন্তু ওখানেই হচ্ছে স্যার ম্যাডাম রেগে যায়, এটা স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া। নাম্বার 2 এখানে একটা সেন্সরি লস থাকে উইথ আ ডেফিনেট আপার লিমিট। আর নাম্বার 3 বাউল ব্লাডার ইনভলভমেন্ট থাকে। আগেন বললাম 3টা, নাম্বার 1 অ্যাকিউট অনসেট অফ স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া, নাম্বার 2 সেন্সরি লস উইথ আ ডেফিনেট আপার লিমিট, নাম্বার 3 ইনভলভমেন্ট অফ বাউল ব্লাডার। এটা গেল ট্রান্সভার্স মায়োলাইটিস। ট্রান্সভার্স মায়োলাইটিসের পর যেটা আরেকটা জিজ্ঞেস করা হয় জিবিএস। জিবিএস এর এখন আরেকটা নাম আসছে নতুন, যেটা অনেক স্যার ম্যাডাম জানতে চাই, AIDP, অ্যাকিউট ইনফ্লেমেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি। এখন এখানে কিন্তু মেকানিজম অফ অ্যাকশন সহ জানতে চাই, যে জিবিএস হয় কেন, আর সবচেয়ে কমন অর্গানিজমটার নাম কি। সবচেয়ে কমন অর্গানিজমের নাম হলো ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি যদি ইনফেকশন হয়, ওর অ্যান্টিজেনটা এগেনস্টে যে অ্যান্টিবডিটা ফর্ম হয়, ওই অ্যান্টিবডি গিয়ে হচ্ছে আমাদের নিজস্ব নার্ভ সেলের সোয়ান সেলগুলোকে এফেক্ট করে। এইটাকে একটা ওয়াইড টার্মে বলা হয় মলিকুলার মিমিক্রি। যদি পুরা মেকানিজম অফ অ্যাকশন নাও মনে থাকে, অ্যাটলিস্ট 2টা পয়েন্ট বলতে হবে, যে ইট ইজ মেইনলি কজ বাই ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, আর পুরা মেকানিজমটার নাম হলো মলিকুলার মিমিক্রি। এইটা করার পর জিবিএস জিজ্ঞেস করে যে জিবিএস এর নাম্বার 1 মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সাইন বা সিমটম বলো। এটা হচ্ছে র্যাপিডলি অ্যাসেন্ডিং ফ্ল্যাসিড প্যারালাইসিস। এটা কিন্তু স্প্যাস্টিক না। ট্রান্সভার্স মায়োলাইটিস যেমন স্প্যাস্টিক ছিল, জিবিএস কিন্তু ফ্ল্যাসিড। এটা র্যাপিডলি অ্যাসেন্ডিং ফ্ল্যাসিড প্যারালাইসিস। আর তারপরে জিজ্ঞেস করা হয় যে হচ্ছে জিবিএস এর সিএসএফ স্টাডিতে আমরা একটা ক্যারেক্টারিস্টিক একটা ফাইন্ডিং পাই, ওটার নাম কি? ওটার নাম হচ্ছে অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। তারপরে হচ্ছে জিজ্ঞেস করে যে জিবিএসে তাহলে ইউজুয়ালি পেশেন্টের মোড অফ ডেথ কি হয়।
এখানে মোড অফ ডেথ কিন্তু হচ্ছে যে রেসপিরেটরি ডিপ্রেশন, যেহেতু এখানে প্যারালাইসিস হচ্ছে, প্যারালাইসিসের জন্য ডায়াফ্রামেটিক প্যারালাইসিসও হয়ে যায়, সেজন্য হচ্ছে পেশেন্ট ব্রিথ করতে পারে না। তো মোড অফ ডেথ মোস্ট কমনলি হচ্ছে রেসপিরেটরি ফেলিয়ার। মোটামুটি জিবিএস থেকে হচ্ছে এর বাইরে আর জিজ্ঞেস করে না। জিবিএস এর এটা শেষ হওয়ার পর জিজ্ঞেস করছে পেরিফেরাল নিউরোপ্যাথি। এখন পেরিফেরাল নিউরোপ্যাথি আসার পরে হচ্ছে জিজ্ঞেস করবে যে এর মোস্ট ইম্পর্টেন্ট কজগুলো বলো। আমি যদি ডেভিডসনে যাই, ওটা বিশাল বড় একটা চার্ট আছে, যেটা ইভেন আমারও মুখস্থ করতে অনেক কষ্ট হয়। তো যেগুলো মানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো যেগুলো জানতে চাই, যেটা আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, ওগুলো বলে দিচ্ছি। যে হচ্ছে সিস্টেমিক মেডিকেল কন্ডিশন, ফর এক্সাম্পল ডায়াবেটিস মেলাইটিস সিকেডি। ডায়াবেটিস মেলাইটিস নাম্বার 1 বলতে হবে। আমাদের দেশে পেরিফেরাল নিউরোপ্যাথি হওয়ার নাম্বার 1 কজ ডায়াবেটিস মেলাইটিস, তো এই পয়েন্টটা যেন কোনোভাবেই বাদ না যায়। নাম্বার 2 ভিটামিন ডেফিসিয়েন্সি, পার্টিকুলারলি ভিটামিন বি কমপ্লেক্সগুলো, ভিটামিন B1, B6, B12। B12 ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে যে স্পেসিফিক নিউরোলজিক্যাল বা পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, ওর নাম কিন্তু সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড। এইটা কিন্তু অনেকজনকে জিজ্ঞেস করে, এটা যেন ভুল না হয়। তারপরে আসবে হচ্ছে ড্রাগস। ড্রাগসের কী কী থাকে? আইসোনায়াজিড, এটা বলতেই হবে কারণ আমাদের দেশে টিবি সবচেয়ে কমন। আরও এক্সট্রা যদি বলতে চায় তাহলে ভিনক্রিস্টিন, সিসপ্ল্যাটিন, ফেনয়টন, কিন্তু এই চারটার মধ্যে অ্যাটলিস্ট আইসোনায়াজিডটা মাস্ট বলতে হবে। তারপরে হচ্ছে টক্সিন। টক্সিনের মধ্যে আর্সেনিক আর লেড। লেড না বললেও আর্সেনিকটা বলতে হয়, কারণ আমাদের দেশের পার্সপেক্টিভে আর্সেনিক খুবই কমন। আর এটা হচ্ছে ইনফেকশন, ফর এক্সাম্পল ডিপথেরিয়া বা লেপ্রোসি। আমি আবার বললাম কি কি কজ আছে পেরিফেরাল নিউরোপ্যাথি। নাম্বার 1 সিস্টেমিক মেডিকেল কন্ডিশন, ওর মধ্যে ডায়াবেটিস মেলাইটিস মাস্ট বলতে হবে। নাম্বার 2 ভিটামিন ডেফিসিয়েন্সি, যেখানে ভিটামিন B12টা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 3 ড্রাগস, ড্রাগসের মধ্যে আইসোনায়াজিড কম্পোনেন্টটা বলতে হবে। নাম্বার 4 টক্সিনস, টক্সিনসে হচ্ছে আর্সেনিক বলতে হবে। আর যদি আরেকটু বেশি করতে চান ইনফেকশন কজে হচ্ছে আমরা লেপ্রোসি বা ডিপথেরিয়া বলি। ওকে, এটা শেষ হওয়ার পর হচ্ছে অটো ইমিউন নিউরোলজিক্যাল কজগুলোতে চলে যায়, যেটার মধ্যে সবচেয়ে কমনলি যেটা জিজ্ঞেস করে যে হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস আর ল্যাম্বার্ট ইটন সিন্ড্রোম। মাইস্থেনিয়া গ্রেভিস আর ল্যাম্বার্ট ইটন সিন্ড্রোমের মধ্যে স্যার ম্যাডামরা এদের বেসিক ডিফারেন্সটা জানতে চান। এখন মাইস্থেনিয়া গ্রেভিসে হচ্ছে যেটা হয় যে ইট ফর্মস অটো অ্যান্টিবডিজ অ্যাগেনস্ট দ্য নিকোটিনিক অ্যাসেটাইলকোলিন রিসেপ্টর। আর ল্যাম্বার্ট ইটন সিন্ড্রোমে অটো অ্যান্টিবডিজ আর ফর্ম অ্যাগেনস্ট দ্য প্রিসাইন্যাপটিক ক্যালসিয়াম চ্যানেল। আবার বললাম মাইস্থেনিয়া গ্রেভিসে কিন্তু অ্যাসেটাইলকোলিন রিসেপ্টরের এগেনস্টে অ্যান্টিবডি, আর ল্যাম্বার্ট ইটন সিন্ড্রোমে অ্যান্টিবডিটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেলের এগেনস্টে। আর হচ্ছে এদের মধ্যে যে ডিফারেন্সটা মেইন আছে যে যদি আমরা রিপিটেটিভ মাসেল ইউজ করি মাইস্থেনিয়া গ্রেভিসটা কিন্তু ওয়ার্সেন হয়, মানে মাসেল উইকনেসটা আরও বেড়ে যায়। কেন? কারণ অ্যাসেটাইলকোলিন তো রিসেপ্টরের উপর কাজই করতে পারতেছে না। আর ল্যাম্বার্ট ইটন সিন্ড্রোমের ঠিক উল্টা হয়, যদি আমরা হচ্ছে রিপিটেটিভ মাসেল ইউজ করতে থাকি তাহলে হচ্ছে মাসেল উইকনেসটা কমে যায়। কেন? কারণ রেপিটেটিভ স্টিমুলেশনে হচ্ছে ক্যালসিয়াম যতটুকু অ্যান্টিবডি থাকার ডিসপাইট অ্যান্টিবডি থাকার পরেও ক্যালসিয়ামগুলো ঢুকে একটু না একটু অ্যাসেটাইলকোলিন বের করে। আমি আবার বললাম দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে ফার্স্টে মাইস্থেনিয়া গ্রেভিস থাকে হচ্ছে অ্যাসেটাইলকোলিন রিসেপ্টর এগেনস্ট অ্যান্টিবডি, ল্যাম্বার্ট ইটনে থাকে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেলে। আর মাইস্থেনিয়া গ্রেভিসে রেপিটেটিভ মাসেল ইউজে মাসেল উইকনেসটা ওয়ার্সেন করে, আর ল্যাম্বার্ট ইটন সিন্ড্রোমে রেপিটেটিভ মাসেল ইউজে ওটা ইমপ্রুভ করে। আচ্ছা, তারপরে এটার আসার পর জিজ্ঞেস করা হচ্ছে মেনিনজাইটিসে। মেনিনজাইটিসে হচ্ছে জিজ্ঞেস ফার্স্টেই আসবে হচ্ছে যে একটা পেশেন্টের মেনিনজিয়াল ইরিটেশন সাইন সিমটমস তুমি পাচ্ছ, তুমি কি কি কজ পাবা এখানে? ফার্স্টে বলতে হবে হচ্ছে মেনিনজাইটিস, নাম্বার 2 সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, নাম্বার 3 এনকেফালাইটিস, নাম্বার 4 ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ, আর নাম্বার 5 সেরেব্রাল ম্যালেরিয়া। এর মধ্যে অ্যাটলিস্ট ফার্স্ট তিনটা মাস্ট বলতে হবে, যে মেনিনজাইটিস, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ আর এনকেফালাইটিস, এই তিনটা যেন কোনোভাবেই বাদ না যায়। তারপরে হচ্ছে জিজ্ঞেস করা হয় যে সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন কি কি থাকে। এখানে বাস তিনটা নাম বললেই হয়, যে একটা নেক রিজিডিটি, নাম্বার 2 কার্নিক সাইন, আর নাম্বার 3 ব্রুজিনস্কির সাইন। এই তিনটা পয়েন্ট যেন মাস্ট বলা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এটা শেষ হয়ে যাওয়ার পর স্যার ম্যাডাম যদি আরেকটু ভালো করে তখন হচ্ছে ইয়েতে যায় যে মাল্টিপল স্ক্লেরোসিস। এখন মাল্টিপল স্ক্লেরোসিসে খুব বেশি ডিপে না গেলে হচ্ছে জিজ্ঞেস করে যে এটা কি ধরনের একটা ডিজিজ। ফার্স্ট অফ অল হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস একটা অটো ইমিউন ডিজিজ এবং মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, এই পয়েন্টটা মান। আর এটা হচ্ছে একটা ইন্টারমিটেন্ট ডিজিজ, মানে রিল্যাপসিং অ্যান্ড রিমিটিং, মানে এটা আসে যায়। আর হচ্ছে জিজ্ঞেস করে যে যদি একটা সাইন আমরা দেখি খুব কমনলি মাল্টিপল স্ক্লেরোসিসের সাথে, ওটা কি? ওটা হচ্ছে অপটিক নিউরাইটিস, এটা খুবই কমনলি হয়। আর যদি আরেকটু ভালো করো তখন হচ্ছে আরেকটু ভিতরে যায় জিজ্ঞেস করে যে আচ্ছা চোখে কি কি দেখতে পারি আমরা। একটা হচ্ছে অপটিক নিউরাইটিস, নাম্বার 2 মার্কাস গান পিউপল, আর হচ্ছে নাম্বার 3 ইন্টারনিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া।
এটার ভিতরেও অনেক কিছু যেতে পারে, কিন্তু অ্যাটলিস্ট এই 3টা নাম বললেও খুশি হয়, যে অপটিক নিউরাইটিস, মার্কাস গান পিউপল আর ইন্টারনিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে নিউরোলজি কিন্তু একটা বিশাল বড় টপিক। এখানে যত ইম্পর্টেন্টগুলো আছে ওগুলো আমি মোটামুটি ডিসকাস করার চেষ্টা করলাম। এর বাইরে অবভিয়াসলি নিউরোলজিতে আরও অনেক কিছু আছে, ডার্মাটোমায়োসাইটিস, মোটো নিউরন ডিজিজ, পিগস ডিজিজ, অনেক কিছু আছে। ওরা যদি অনেক ভালো করে অবভিয়াসলি স্টুডেন্ট স্যার ম্যাডামরা যায়, কিন্তু অ্যাটলিস্ট বেসিক যে কোয়েশ্চেনগুলো বা সবচেয়ে কমনলি আস কোয়েশ্চেনগুলো যেগুলো থাকে ওগুলো আমি ডিসকাস করার চেষ্টা করলাম। আমি আশা করতেছি তোমাদের সবার একটু হইলেও হেল্প হয়েছে। যদি কারোর কোনো প্রবলেম থাকে তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারে বা কমেন্টেও লিখতে পারে। থ্যাংক ইউ আমাকে এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে শোনার জন্য। আল্লাহ হাফেজ।